বিহার যেন আবারও প্রমাণ করে দিল রাজনীতির মঞ্চে কারা সত্যিকারের খেলোয়াড়। 2025-এর বিধানসভা নির্বাচনে এনডিএ যেভাবে ঝড় তুলেছে তাতে ইন্ডিয়া জোট বা মহাগঠবন্ধন তাদের সব হিসাব, সব কৌশল, সব স্লোগান নিয়ে মুখ থুবড়ে পড়েছে। এই ফল যেন শুধু এক নির্বাচনের নয়, এক রাজনৈতিক ভূমিকম্প যার কেন্দ্রবিন্দুতে মোদি নীতিশ জুটি। বিরোধীদের সব প্রচার, সব অভিযোগের যেন গেম ওভার করে দিল বিহারের ভোটাররা। তাহলে কি বিহারবাসী বিশ্বাস করে ডাবল ইঞ্জিন থাকলে উন্নয়ন হবেই? এই বিশ্বাসই কি এতটা প্রবল হয়েছে যে বিরোধীদের অভিযোগ, নাটক, আওয়াজ সবই যেন ডুবে গেছে উন্নয়ন ঝড়ের শব্দহীন শক্তিতে? এই ফলাফল শুধুমাত্র বিহারের জন্য নয়, ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ও এনডিএ জোটের শক্তি আরো একবার প্রমাণ করেছে। আর নীতিশ কুমার, যিনি বহুবার রাজনৈতিক জোট বদল করেছেন, তার ব্যক্তি ক্ষমতা এবং জনসংযোগ ক্ষমতা যে এখনো অত্যন্ত প্রাসঙ্গিক ও কার্যকর তা আবারও প্রমাণিত হল। তবে প্রশ্ন এখন, বিহার নির্বাচনে এনডিএর চমকপ্রদ ফল কি শুধুই মোদী নীতিশের নেতৃত্বের জাদু, নাকি ভোটাররা সত্যি উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন? আর ইন্ডিয়া জোটের এই হাল, এটা কি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নেতৃত্বের সংকটের ফল, নাকি ভোটারদের বার্তা যে অভিযোগ ভিত্তিক রাজনীতি আর কার্যকর হবে না? 10 বার মুখ্যমন্ত্রী হওয়ার পথে কি নীতিশ কুমার, নাকি নবমবারই আটকে থাকবেন? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিহার নির্বাচনের ফলাফল নিয়ে একটি বিশ্লেষণে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন 3 জন বিশিষ্ট সাংবাদিক। স্টুডিওতে রয়েছেন সাংবাদিক মণিময় রায়, এবং অনলাইন জুড়ে গেছেন সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আরো একজন সাংবাদিকের থাকার কথা, উনি থাকলে অবশ্যই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। স্বাগত ত্রিদীপ বাবু আপনাকে, স্বাগত মণিময়দা আপনাকেও। মণিময়দা, প্রথমে আপনার কাছে আসি। এই যে ফলাফল, এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটা কি আশা করেছিলেন? না, সত্যি করে বলতে কি যে এনডিএ জেতার সম্ভাবনায় রয়েছে সেটা আমি ভাবতাম। এক্সিট পোল তাই বলছিল। হ্যাঁ, এক্সিট পোলের পরে তো আচ্ছা হলোই, কিন্তু তার আগেও আপনাদের এখানে এর আগেও কথা বলার সময় বলেছি যে নির্বাচন কমিশন কি করবে না করবে তার উপর অ্যাডভান্টেজ এনডিএ আছে। হ্যাঁ, মাঠে আছে, অন্যান্য দলও মাঠে আছে, কিন্তু এনডিএর অ্যাডভান্টেজ আছে। তার প্রথম কারণে আমি অবাক হইনি, তবে রেজাল্টে বিস্মিত হয়েছি। এই কারণে, কারণ রেজাল্টটা মানে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কারণ এটা তো অস্বীকার করার উপায় নেই যে মানে এনডিএর স্ট্রাকচারাল অ্যাডভান্টেজ ছিল। আচ্ছা, এই ইলেকশনে আমি ধরুন 78 সাল থেকে এগুলির সঙ্গে যুক্ত, পত্রপত্রিকার সঙ্গে যুক্ত, ফলে মানে এখন নতুন নতুন কিছু কিছু শব্দ আমরা মানে ব্যবহার করি। এই স্ট্রাকচারাল অ্যাডভান্টেজ, হোয়াট ডাজ ইট মিন, এটা আমি পরে ব্যাখ্যা করতে পারবো আমরা কিভাবে বিভিন্নজন বিভিন্নভাবে কিভাবে দেখি। আর এটা অস্বীকার করার উপায় নেই যে ইন্ডিয়া অ্যালায়েন্সের তুলনায় এনডিএ অ্যালায়েন্স অনেক বড় অ্যালায়েন্স। আচ্ছা, এবং এটা একটা গেল প্রাথমিকভাবে যেটা বলতে চাইছি। আর হচ্ছে না, ওটা কিসের নিরিখে, মানে বড়টা কিসের নিরিখে? বড় এই মানে বিহারের যে মানে মানে প্রেক্ষাপট বিহারের দেখে সোশ্যাল স্ট্রাকচার যেটা, আচ্ছা, সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা বড় গঠবন্ধন। ওকে, তো বিজেপি তো মধ্যপ্রদেশে গঠবন্ধন করে না, কেমন? বিজেপি অন্যান্য জায়গায়, উত্তরপ্রদেশে সেই রকম গঠবন্ধন নেই, ছোটখাটো কিছু কয়েকজনকে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সেই জন্য রাজস্থানেও সেরকম নেই, কিন্তু বিহারে গঠবন্ধন আছে। এই যে জায়গাটা, তাদের কতগুলি মানে এটা যদি মানে যারা ইলেকশন নিয়মিত করেন তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন, সেটা হচ্ছে তাদের এটাকে সোশ্যাল গঠবন্ধন বলি। কেন বলছি যে এখানে এই সোশ্যাল গঠবন্ধনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরো কতগুলি বিষয় আছে, পরবর্তী সময় আলোচনা বলবো। তা সংক্ষেপে যেটা বলার করছি যে এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বললেন, এটা অবশ্যই ল্যান্ডস্লাইড। এবং আমার মনে হয়, আমি যতটুকু আমার মনে আছে, স্বাধীনোত্তর ভারতবর্ষে এত বড় বিহারে এত বিশাল জয় কেউ পায়নি, এবং বিহার ভাগ হয়ে যাওয়ার পরে নয়, তো এটা তো এরকম জয় তো হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে এই মানে আমি যদি 4টে কথা সংক্ষেপে বলি, 4টে বা 5টা পয়েন্ট যদি আমি বলি, এক হচ্ছে ডিফারেন্স করে দিয়েছে ওই মহিলাদের
30 লাখ মহিলাদের যে 10,000 টাকা করে ঢুকে গেল এটা, এবং পেনশন একই সঙ্গে যেটা পেত 400 টাকা করে এটা 1100 টাকা হয়ে গেল। এখন সেখানে ফারাকটা করে দিল কোথায়? ইন্ডিয়া জোট বলছে আমরা মানে দেব বা দেওয়া হবে, আমরা দিয়ে দিয়েছি, দুটার ভিতরে বিরাট ফারাক হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে কেউ কেউ মানবেন কেউ কেউ মানবেন না, এটা হচ্ছে অল ইন্ডিয়া এমআইএম যেটা মানে ওএসসি গ্রুপ, তাদেরও একটা বিষয় রয়েছে। অপোজিশনের ভেতরেও ভোট ভাগ হয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে, অপোজিশন এবং এনডিএ এর ভেতরে, যেমন যাদবদের ভোট ভাগ হয়েছে, কুর্মীদের ভোট ভাগ হয়েছে, একটু অ্যাডভান্টেজ হয়ে গেছে যারা সরকার পক্ষে আছেন। চিরাগ পাসওয়ান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নিয়েছে 24-এর 20-র তুলনায় 25-এ। চিরাগ পাসওয়ান 20-তে ছিলেন না, এই জায়গায় রয়েছে। আর হচ্ছে এই মানে দু দলের ভেতরে যেটা ফারাক, আরেকটা জিনিস যেটা মানে ফারাক করে দিল সেটা হচ্ছে মহিলাদের প্রতি এনডিএর মানে যত্নবান হওয়া বারবার, এটা একটা করে দিল, এবং সেক্ষেত্রে মহিলাদের ভোট তাদের বেড়েছে, কোনো সন্দেহ নেই, হিসেব করলেই বুঝবেন। আরেকটা হচ্ছে যে অ্যান্টি ইনকামবেন্সি এমন ছিল না, থাকলেও সেটা প্রচারে এমন জায়গা পায়নি, বিরোধীরা সেই প্রচারে সেটা আনতে পারেনি। আরেকটা হচ্ছে মানে এই মিডিয়া প্লাস প্রশাসন প্লাস ইলেকশন কমিশন। ওকে, আপনি ব্যাখ্যা করলেন, এবং কেন এই ফলাফল অপ্রত্যাশিত ছিল সেটা অবশ্যই আমরা জানবো। আমাদের সঙ্গে জুড়ে আছেন এই মুহূর্তে ত্রিদীপ বাবু, জুড়ে আছেন। ত্রিদীপ বাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? একই প্রশ্ন আপনার কাছে, কতটা প্রত্যাশিত ছিল, আর এই ল্যান্ডস্লাইড ভিক্টরি কি আশা করেছিলেন? আর সঙ্গে জুড়ে দিয়ে আপনি যেহেতু অনলাইন রয়েছেন, মানে এই মহাগঠবন্ধনের কাছে বা বিরোধীদের জন্য এটা কত বড় ধাক্কা বলে মনে করেন? না, বড় ধাক্কা তো বটেই, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এনডিএ জোট যে ক্রোনোলজি মেনে চলে, সেই ক্রোনোলজি যদি বুঝতে হয় তাহলে যে মস্তিষ্ক এবং যে সামাজিক ইঞ্জিনিয়ারিং কে ব্যবহার করার যে মগজ বিরোধীদের বা ইন্ডিয়া জোটের নেতৃত্বের থাকার কথা ছিল, সেটা তারা প্রয়োগ করতে পারেনি। এটা তো বটেই। তবে প্রত্যাশিত ছিল কেন? কারণ আমরা দেখছিলাম যে নির্বাচন কমিশনের, আমরা দেখছিলাম যে ভোট পরবর্তী এবং ভোটের আগে যে নির্বাচনী ভবিষ্যৎবাণী যেগুলো হচ্ছিল সবগুলোতেই এনডিএ কে এগিয়ে রাখা হয়েছিল। তবে এত বিপুল সংখ্যক এগিয়ে রাখা এমন সাহস অনেক বড় ভোট বিশেষজ্ঞরাও করেননি। তাহলে কি কি ক্রোনোলজি কাজ করলো? প্রথম ক্রোনোলজি হচ্ছে, এসআইআর এর পর ভারত সরকারের নির্বাচন কমিশন জানিয়েছিল বিহারে ভোটারের সংখ্যা হচ্ছে 7,42,00,000। 1 আগস্টের ড্রাফট লিস্টে প্রেস কনফারেন্স করে এই তথ্য জানানো হয়েছিল। 2.5 মাসের মধ্যে এমন কোন ঘটনা ঘটলো যে 11/11/2025 নির্বাচন কমিশন তার রিলিজে জানাচ্ছে দুদিনে ভোট দিয়েছে 7,45,00,000 মানুষ। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই 2.5 মাসে 3 লাখ ভোটার কোত্থেকে বাড়লো? 1, 2, ক্রোনোলজি নাম্বার 2, বিহারের জনসংখ্যা আজকের ডেটে, যদিও জনসংখ্যা আমাদের যেটা করার কথা ছিল 21-এ সেটা হয়নি, 11 সেন্সাসে চলছে আমরা, মোটামুটি সংখ্যাটা 13,10,41,000 মতো। কেউ কেউ বলছে 13,14,00,000। গোটা ভারতবর্ষে 18 বছরের নিচে বসবাস, 18 বছর বয়সীদের নিচে জনসংখ্যা হচ্ছে প্রায় 31%। তাহলে বিহারে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে 4,06,22,170 এরকম কিছু একটা। তাহলে ভোটার হওয়ার কথা কতজনের ছিল? 9,04,18,290 জনের। ভোটার কতজন হয়েছেন? নির্বাচন কমিশনের দুটো মতামত অনুযায়ী 7,42,00,000, 7,45,00,000। তাহলে এই 2 কোটি ভোটার কোথায় গেলেন? তাহলে কি নির্বাচনের আগে এসআইআর করবার পেছনে যে রাজনৈতিক কারণ, এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম বিহার নির্বাচন নিয়ে, তার পেছনে রাজনৈতিক কারণ কি এটা ছিল? মনে রাখতে হবে, বিহার হচ্ছে সেই রাজ্যটা
যেই রাজ্য জনসংখ্যার হিসেবে গোটা ভারতবর্ষের যা জনসংখ্যা তার 9.24%, মানে 9.25% মানুষকে তার বুকে জায়গা দিয়েছে, মানে প্রায় 10% মানুষ। গোটা ভারতবর্ষের 10% মানুষের ওপর এই যে নির্বাচনের কমিশন, শাসক দল যে খেলাটা খেললো, এই ভোট ইঞ্জিনিয়ারিং বোঝবার মতো মেধা, মগজ ইন্ডিয়া জোটের নেতৃত্বের নেই বলেই মনে হচ্ছে। নাম্বার 3, আরেকটা কথা খুব মারাত্মক ভাবে বলা হয়েছে যে এটা নাকি নীতিশ কুমারের করিশ্মা। নীতিশ কুমারের এই যে করিশ্মা, সেই করিশ্মায় নীতিশ কুমার ফিরে এলেন বটে। আপনি যখন শুরু করেছিলেন যে 10বার তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা, হ্যাঁ তিনি হয়তো মুখ্যমন্ত্রীও হবেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তার যে দাপট ছিল সেই দাপট এবার কমে গেল। কারণ স্ট্রাইক রেটে বিজেপি 101টা সিটে লড়াই করে 98টা সিট জিতেছে। যদি এটাই বাস্তবতা হয়, যদি 101খানা সিটে লড়াই করে 98টা সিট আমি জিততে পারি, তাহলে আবার নীতিশ কুমারকে দরকার কেন? না, এখন 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 এখানে আমি একটু ইয়ে করে দিই, 89টা সিট বিজেপি এই মুহূর্তে 86টা সিটে জয়লাভ করেছে, 3টে সিটে এগিয়ে আছে, অর্থাৎ 89টা সিট হতে পারে বিজেপি। হ্যাঁ, 89টা সিট। তাহলে স্ট্রাইক রেট কত হলো? এরকম স্ট্রাইক রেট ভারতবর্ষের প্রথম নির্বাচন থেকে আজ পর্যন্ত কংগ্রেসও করতে পারেনি। নাম্বার 2 এবং নাম্বার 3, নাম্বার 4, এবারে বিহারের নির্বাচনে ভোট পড়েছে 67%, যেখানে গড়ে বিহারে ভোট পড়ে 50%-এর মতন। বিহারের মানুষ কিছুটা ভোটের থেকে মুখ ফিরিয়ে থাকাই পছন্দ করেন। সবচেয়ে বেশি ভোট পড়েছিল গত নির্বাচনে 58%। এবার 58 থেকে সংখ্যাটা লাভ দিয়ে বেড়ে 67% হয়ে গেল। এই যে 9% ভোটটা বাড়লো, এবার পরের যে হিসেবগুলো আসবে, হিসেবগুলো আসবার পর খুঁজে দেখতে হবে বিজেপি জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে পার্থক্য এই 8 থেকে 9% ভোটের কিনা, তাহলেই অঙ্কটা বোঝা যাবে। ঠিক, অনেকগুলো কথা আপনি বললেন এবং পয়েন্ট আপনি বললেন, যেমনটা মণিময়দাও বলল, আপনিও বললেন, এবং সেইগুলো অবশ্যই এই যে ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা আপনি বলছেন, একটা সময় আমরা শুনতাম সায়েন্টিফিক রিগিং এর কথা, তারপর এখন এই যে ভোট চুরির কথা অভিযোগ তুলেছিল বিরোধীরা, এখন আপনি ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন। অনেকেই বলছে ভোট ম্যানেজমেন্ট, বিজেপি এবং এনডিএ ভালো ভোট ম্যানেজ করতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ভোট ম্যানেজমেন্ট, এটা বিজেপির কাছ থেকে শেখা উচিত ভারতের রাজনৈতিক দলগুলো। একদম, আমরা সেই বিষয়গুলো অবশ্যই সময় পেলে আলোচনা করব, কিন্তু আমাদের সঙ্গে জুড়ে গেছেন আরো একজন বিশিষ্ট সাংবাদিক, তন্ময় ভট্টাচার্য। তন্ময়বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একদম একদম, আপনারা শুনতে পাচ্ছেন? একদম শোনা যাচ্ছে এখন আপনাকে। আমরা যেটা জানতে চেয়েছিলাম শুরুতেই, আমরা আজ বিহারের নির্বাচনের দিকে সারাদিনই চোখ রেখেছি নিউজ ভ্যানগার্ড। তো আমরা এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে এই যে মানে একটা এভাবে একতরফা হয়ে গেল পুরোটা, এটা কি প্রত্যাশিত ছিল বলে আপনি মনে করেন? আপনার কি ধারণা ছিল? দেখুন, প্রথমেই আপনাদের চ্যানেলের প্রত্যেক দর্শককে আমি নমস্কার জানাই, এবং আমাদের যারা কো প্যানেলিস্ট আছেন এবং সঞ্চালক, আপনাকেও নমস্কার জানাই। বিহারের ভোট নির্বাচন, আমি তাহলে একটু পেছন দিকে যাব। বিশেষ করে বিহারের নির্বাচন এবং বিহারের মাটি এবং বিহারের রাজনৈতিক পরিসর সম্বন্ধে আমার কিছু ধারণা আছে। তার কারণ, আপনার মনে আছে নীতিশ কুমার এবং জর্জ ফার্নান্ডিস একটি পার্টি তৈরি করেছে, তার নাম সমতা, জেডিইউ সমতা পার্টি, আপনারা জানবেন। আমি স্টার হয়ে নির্বাচন করেছি বেঙ্গলে, 2011 প্রার্থী ছিলাম। বিশেষত আবার যেটা ব্যক্তি স্তরে মনে হয়েছে, বিহারের রাজনীতি এবং ইউপি রাজনীতি মূলত, আমি সংখ্যার নিরিখ পরে যাব, মূলত জাতপাতের রাজনীতি। তার কারণ দেখুন, যারা বলছেন সনাতনী বা হিন্দু, আপনাকে এই জায়গাটা বুঝতে হবে। তার কারণ আমরা জাতপাতের রাজনীতি দেখেছি বিহারে তথা ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড কেন ঝাড়খণ্ড হয়েছে, আজকে 25 বছর ঝাড়খণ্ডের উদযাপন দিবস হলো, তো আমাকে সেই জায়গাগুলো দেখতে হবে। তার কারণ অন্যতম কারণ হচ্ছে আরজেডির যেটা মুখ, যে লালু প্রসাদ যাদবের ছেলে,
সেখানে মনে হচ্ছে তার ক্রেডিবিলিটি ফ্যাক্টর সম্বন্ধে এস্টাবলিশড এখনো হয়নি রাজনৈতিক পরিসরে। আর সেকেন্ড কথা, যেখানে কংগ্রেস কার্যত শূন্য কেন্দ্রে, হ্যাঁ, আর কোনো রাজ্যে আপনি কংগ্রেসকে খুঁজে পাবেন, তার একটা ইম্প্যাক্ট বিহারে পড়েছে। আর আরেকটা সব থেকে বড় কথা, যেখানে প্রশান্ত কিশোরকে আমরা বলতে শুনেছি নীতিশজি বহুত আচ্ছা, এই কথাটা বিহারের মাটিতে কিন্তু খেয়েছে। তার কারণ খেয়েছে কথাটা কেন বল, তার কারণ লালু প্রসাদের অরাজকতার পরে বিহারকে যদি নতুন নবরূপে কেউ রূপ দেন তিনি নীতিশ কুমার। হয়তো তার ক্রেডিবিলিটি, রাজনৈতিক ক্রেডিবিলিটি ফ্যাক্টর নাই থাকতে পারে। আপনাকে আরেকটা জিনিস মানতে হবে, এখানে রীতিমতো, এটা আমার প্রেডিকশন, আমি জানি না এটা মিলবে কিনা, তবে আমি এর আগেও কিছু চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছি এবং আমার সমীক্ষাটা মিলেছে। তার কারণ দেখুন, অঙ্কের নিরিখে ভোট হয়, তো আবেগে মানুষ লাফায় কিন্তু অঙ্কের নিরিখে ভোট হয়। সেখানে অঙ্কটা কি, নীতিশ কুমারকে স্ট্যান্ড না রাখলে কেন্দ্রে সরকার থাকবে না, কেন গঠবন্ধন সরকার। সেখানে নীতিশ কুমারকে বিজেপি যে সাপোর্টটা দিয়েছে এবং কি মেরুকরণ সাপোর্টটা দিয়েছে, এটার নিরিখে কিন্তু ভোটটা দেখা গেছে। আমরা অনেক দেখেছি, অনেক জায়গায় দেখেছি কি, বিশেষ করে যারা রীতিমতো টাক সাইডের নেতা তাদেরকেও আমরা দেখেছি, হ্যাঁ, তাদের বক্তব্য শুনেছি। আরেকটা সব থেকে বড় কথা, রামবিলাস পাসওয়ান, আপনাকে এই জায়গাটাও দেখতে হবে। এই পুরো ব্যাপার নিয়ে যে এনডিএ যে টোটাল মাইলেজটা, এই যে আমার এর আগে পূর্ববর্তী বক্তা বললেন যে আমাদের পার্সেন্টেজের নিরিখে দেখতে হবে এনডিএ জোটে বিজেপি কত এবং আপনার নীতিশ কুমারের দল কত। সেই পার্সেন্টেজটা যতক্ষণ না আপনি মানে অঙ্কের নিরিখে বুঝতে পারবেন ততক্ষণ পরিষ্কার হবে না ডিমান্ডটা কার বেশি ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে এখনো বলছি সংখ্যার নিরিখে, রাজনীতির নিরিখে এখনই প্রাইমা ফেসে কিছু বলা সম্ভব না। তার কারণ এরপরেও অনেক জল্পনা থাকতে পারে, এরপরেও অনেক অঙ্ক থাকতে পারে। তার কারণ জায়গাটা তো বিহার, আর এরপরে দেখবেন অনেক পদ, অনেক মন্ত্রিত্ব নিয়ে এবার আরো শুরু হবে, সবে তো সূচনা হয়েছে। কার্যত বিজেপি এসআইআরটাকে, আমি একটু বলে দিই, কার্যত যেটা আমার প্রেডিকশন, কার্যত এসআইআরটাকে বিজেপি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলো। আমি একদম পরিষ্কার করে বলতে পারি, তার কারণ 2024-এ নির্বাচন গেছে। এসআইআর যদি একটা প্রক্রিয়া হয়, তার প্রক্রিয়া একটা গঠনমূলক জায়গা থাকবে যদি সেটা মানুষের স্বার্থে হয়, যদি নির্বাচনের স্বার্থে হয় সেটি আলাদা ব্যাপার। সেক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর ইম্প্যাক্ট করেছে বিজেপি বিহারের ভোটে, আমি এটুকুই বলি। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আপনি সংখ্যার কথা বলছিলেন, পার্সেন্টেজের কথা বলছিলেন, এবং এখানে আমি একটা তথ্য দিতে চাইবো এই মুহূর্তে, যদিও এখনো গণনা সম্পূর্ণ শেষ হয়নি। আমি যারা দর্শক বন্ধুরা সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, একবার শুধু আমি একটু পরিসংখ্যানটা একটু বলতে চাইবো। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এই মুহূর্তে 87টি আসনে জয়লাভ করেছে এবং 2টি আসনে এগিয়ে আছে। মোট 89টি আসন পেতে চলেছে বিজেপি। জেডিইউ 78টি আসনে জয়লাভ করেছে এবং 7টিতে এগিয়ে আছে। মোট 85টি, মানে বিজেপি থেকে 4টি কম আসন পেতে চলেছে জেডিইউ। এদিক থেকে আরজেডি 23টি আসন জয়লাভ করেছে, 2টিতে এগিয়ে আছে। 25টি আসন পেতে চলেছে আরজেডি, গতবার পেয়েছিল 75, এবার 25, একদম 50টা আসন কম। জাতীয় কংগ্রেস 6টি আসন জয়লাভ করেছে, একটিতেও এগিয়ে নেই। মোট 6টি আসন পেয়েছে কংগ্রেস, গতবার 19টি ছিল। এবার রামবিলাস পাসওয়ান ও চিরাগ পাসওয়ানের যে দল লোক জনশক্তি পার্টি 18টিতে জয়লাভ করেছে, একটিতে এগিয়ে আছে, 19টিতে লোক জনশক্তি পার্টি মোট পেতে পারে। এখন যেটা মূল লক্ষ্য করার বিষয়, যদি ভোটের আমরা পার্সেন্টেজ হিসাব করি, ত্রিদীপবাবু, এই মুহূর্তে এনডিএ জোট অলমোস্ট 45% ভোট পেয়েছে এখন অবধি যা দেখা যাচ্ছে, এবং মহাগঠবন্ধন জোট অলমোস্ট 36% ভোট পেয়েছে। তাহলে এখানে 45 এবং 36 আমরা ধরে নিতে পারি প্রায় 81% ভোট। 6% ভোট নোটা এবং অন্যান্য দল, এআইএমআইএম, এইসব দল, মোটামুটি এটা 6% ভোট, এবং প্রায় 14% ভোট আদার্সে রয়েছে। বিহারের এবারের ভোটে ভোট বিভাগ বা অপোজিশনের ভোট ভাগটা কত বড় ফ্যাক্টর হয়েছে বলে মনে করেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তাহলে আমি আরো দুটো তথ্য দিই। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে সাইট, সেই সাইটে দেখা যাচ্ছে আরজেডি পেয়েছে 22.99% ভোট, প্রায় 23%, আর বিজেপি পেয়েছে 20.07% ভোট,
বিজেপি 101টা আসনে লড়েছে, আর আরজেডি লড়েছিল 143টা আসনে এবং পেয়েছে হচ্ছে ওই 25টার মতো, 75-এর জায়গায় 130 নিয়ে এসেছে। অঙ্কটা বোঝা যাচ্ছে? আচ্ছা, জেডিইউ লড়েছিল হচ্ছে, জেডিইউ এর ভোট পার্সেন্টেজ হচ্ছে 19.27%। তাহলে লক্ষ্য করার বিষয় যে রাজ্যে 3 নম্বর যে দলটা, এখন পর্যন্ত যে 3 নম্বর দলটা, তার নাম হচ্ছে আরজেডি, লালু প্রসাদের দল, সে প্রায় 23% ভোট পেয়ে 3 নম্বর। আর যে 20% ভোট পেল, সেই 20% ভোট পেয়ে সে 1 নম্বর পার্টি। এইখানেই বলছিলাম যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ভোট ম্যানেজমেন্ট, এই জায়গাটা বিজেপি অত্যন্ত সুকৌশলে করতে পেরেছে। 2 নম্বর যে বিষয়টা, এবারে বিহারে একটা খুব ইন্টারেস্টিং ফিচার পাওয়া গেছে, সেটা হচ্ছে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যাটা সম্ভবত বেশি। এবং আমি গতবার যখন আলোচনা করছিলাম, আপনাদের চ্যানেলেই আলোচনা হচ্ছিল, তখন আমি একটা কথা বলেছিলাম, নীতিশ কুমারের দিকে ঢেলে ভোট দেওয়ার সম্ভাবনা মহিলাদের। ঠিক সেই ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে। মণিময়দাও সে কথাই বললেন, একদম মহিলা ভোটার ফ্যাক্টর হয়েছে। হ্যাঁ, এবং তার সঙ্গে আরো একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে AIMIM, মানে আসাউদ্দিন ওয়েসি এবং প্রশান্ত কিশোর, এই দুজন, প্রশান্ত কিশোর কার্যত ভোট কাটোয়া হিসেবে কাজ করলো। যেখানে যেখানে ইন্ডিয়া জোটের প্রার্থীরা একটু ভালো করছিল, সেখান থেকে সেই ভোটটা কেটে নিয়ে বেরিয়ে চলে গেল। করলো আসাউদ্দিন ওয়াইসি, সে মুসলিম যে ভোট, সে তো মানে এই দুটো পার্টি কাজ করেছে বিজেপির পক্ষে, দুটো পার্টি মুসলিম ভোটটাকে ভাগ করে দিয়েছে, যে যাদব মুসলিম কম্বিনেশনে আরজেডি বেরিয়ে আসতে পারে, যে কথাটা অন্ময় বলছিলেন, সেই যাদব মুসলিম কম্বিনেশন কে ভেঙে দেওয়া গেছে। এইখানেই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ভোট পলিসি। 3 নম্বর যে পার্টটা, সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে, সেটা ভোটের পার্সেন্টেজ দেখলেই বোঝা যায়, 36%। হঠাৎ এমন কি হলো, এই পাসওয়ান যে আগে ছিল, একালোরে যে কটা সিট পেয়েছিল, এবার তার 3 গুণ, প্রায় 3 গুণ মতো সিট পেয়েছিল, এবার বোধহয় 19টা পাচ্ছে, প্রায় 19টা পাচ্ছে এবার, 4 গুণ পাচ্ছে। আমরা শুরু করেছিলাম যে মূলত ভোট এনশিওর করে, এবং প্রচারে কিন্তু বারবার করে এই জাতপাতের কথা মোদি বলে এসেছেন। শুধু মোদি নন, মোদি থেকে শাহ, যোগী থেকে ওই আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি পর্যন্ত বলে এসেছেন। মজাটা হচ্ছে এই জাতের নামে যে অঙ্কটা, সেই অঙ্কটা এবার হয়ে গেছে বিহারে। ওকে, ভোটটা পোলারাইজড হয়েছে, আপনার কথা অনুযায়ী ভোটটা পোলারাইজড হয়েছে, এটা সত্যি, কিন্তু এই পোলারাইজেশন কিন্তু বিহারের মানুষের পক্ষে কতটা ভালো কতটা মন্দ হলো, এটা পরের ইতিহাস। সেটা আমরা অবশ্যই সেটা পরে বিশ্লেষণ অবশ্যই করব, এবং ভোটের আসবো আপনার কাছে আমি বাবু আরেকবার সময় যদি পাই। ভোট সম্পূর্ণ ভোট হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ গণনা হয়ে যাওয়ার পর, অবশ্যই ভোট হয়ে গেছে, গণনা হয়ে যাওয়ার পর পরিসংখ্যান আমরা অবশ্যই বিশ্লেষণ করব। এখানে এই যে মনিমদা আপনার কাছে আসি একবার, আমি একটা 120 আমনোর বিহারের একটা আসনের পরিসংখ্যানটা যদি একটু আমি তুলে ধরি। এখানে 24 রাউন্ড এখানে গণনা হয়েছে, 24 রাউন্ডই হয়ে গেছে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছে 3808 ভোটে। মোট ভোট উনি পেয়েছেন 75,525। কিন্তু লক্ষ্য করার ব্যাপার হচ্ছে মার্জিন 3808 ভোট উনি হারিয়েছেন আরজেডি প্রার্থীকে। উনি আরজেডি প্রার্থী পেয়েছেন 71,717টি ভোট, মানে 3808 ভোট কম পেয়েছেন। এবার 3 নম্বর স্থানে এখানে রয়েছেন জনসুরাজ পার্টির প্রার্থী, যিনি পেয়েছেন 6031টি ভোট। আবার লক্ষণীয় ব্যাপার, 4 নম্বর স্থানে রয়েছে বহুজন সমাজ পার্টির প্রার্থী, যিনিও মার্জিন থেকে বেশি ভোট পেয়েছেন, 5695 ভোট পেয়েছেন। আরো ইন্টারেস্টিং, 5 নম্বর পজিশনে একজন ইন্ডিপেন্ডেন্ট নির্দল প্রার্থী রয়েছে, উনিও পেয়েছেন 2262টি ভোট, মানে অলমোস্ট মার্জিনের কাছাকাছি ভোট।
তাহলে এভাবে ভোট ভাগ হয়েছে। তারপর আরো এরকম ভাবে এই কেন্দ্রে অনেক প্রার্থী রয়েছেন, আরো 7-8 জন প্রার্থী রয়েছেন, নোটা পেয়েছে সেখানে 3749 ভোট। তাহলে মনে মধ্যে আপনি স্ট্রাকচারাল অ্যাডভান্টেজের কথা বলছিলেন শুরুতে, সেটা যদি আমাদের একটু বলেন, এখানে স্ট্রাকচারাল অ্যাডভান্টেজটা কি? আর ভোট অপোজিশনের ভোটটা কি ভাগ হয়েছে? শুধু আমি আমার প্রথম শুরুতেই যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন তখন তো আমি যা যা বললাম, মোটামুটি তন্ময়দা এবং ত্রিদীপদা ওই কাছাকাছি রয়েছেন, এবং ওই একই সঙ্গে কিছু যে তথ্যগুলি ওনারা দিয়েছেন এগুলো সাংঘাতিক। যে কথাটা বলছিলাম যে স্ট্রাকচারাল যে ইয়েটা অ্যাডভান্টেজের কথাটা, এটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডভান্টেজ বলতে এখানে তার বুথভিত্তিক সংগঠন, এটা স্ট্রাকচারাল অ্যাডভান্টেজের ভেতরে পড়ে। আর দীর্ঘ প্রায় 20 বছরের যে প্রশাসন, এই প্রশাসনটা নিজের মতো সাজাতে পেরেছেন, এটা একটা অ্যাডভান্টেজের ভেতরে থাকে। আরেকটা হচ্ছে প্লাস যে 6 তারিখ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর 3-3 বার, আপনি মনে রাখবেন 3-3 বার মহিলাদের 10,000 টাকা করে ঢুকে গিয়েছে। এটাও একটা অ্যাডভান্টেজের ভেতরে পড়ে। যদিও নির্বাচন কমিশন পড়ছেন যে এটা আগের ঘোষণা, ঘটনাটা এইভাবে না, আগের ঘোষণা অনেক কিছুই থাকে, কিন্তু নির্বাচন কমিশন এই জায়গায় উনি করতে পারতেন। মোকামার আরো অনেকগুলি ইয়ে আছে, দেখবেন দুপুরবেলা পর্যন্ত প্রায় 21,000 ভোটে 21,000 সামথিং ভোটে পিছিয়েছিলেন তেজস্বী যাদব, তারপরে বোধহয় 11,000 ভোটে গিয়েছে। এবং অনেক কটা কেন্দ্র আপনি পাবেন যেখানে তারা মানে বিভিন্ন সময়ে ওই অন্যান্যদের ভোট কাটার ফলে ডিসিশন হয়ে গিয়েছে। মানে ত্রিদীপদা যেটা বললেন এটা মানে প্রায় সর্বাংশ সঠিক। আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইছিলাম যে এনডিএর যে রাজনৈতিক গঠবন্ধন, আপনি যদি দেখেন 2020 সালে পাসওয়ান না থাকার পরিপ্রেক্ষিতে তাদের পার্সেন্টেজের ডিফারেন্স ছিল 5%। 2024-এ পাসওয়ান ঢোকার পরিপ্রেক্ষিতে পার্সেন্টেজের ডিফারেন্স হয়ে গেছে 8%, এখন প্রায় 10-এর কাছাকাছি, 9-এর কাছাকাছি। এবং যদি ভোট পাওয়ার ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আরজেডি এখনো বেশি ভোট পেয়েছে, কারণ আসন বেশি দিয়েছিল। এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে ত্রিদীপদা যেটা মানে মেন যেটা বললেন, এবং মানে তন্ময়দাও যেটা বললেন, সেটা হচ্ছে যে এই যে মুসলিম এবং যাদবদের যে যুক্ত ফ্রন্ট একটা ছিল, যে মানে অর্থাৎ ভোটিং এর ক্ষেত্রে যেটা আপনি স্ট্রাকচারাল অ্যাডভান্টেজের কথা বলছিলেন, সেটা লালু প্রসাদ যাদব মানে 1990 সাল থেকে যেটাকে ধরে রেখেছিলেন, সেটা 2000-2005 সালের পরে কিছুটা লালু যাদবের যে টেনিওর, সেই টেনিওরে অনেকটাই নষ্ট হয়েছে। এখান থেকে এবার এআইএমএম যেটা, ওরা এই জায়গাটাকে একদম ভেঙে দিতে সক্ষম হয়েছে, যেটা আরজেডির পক্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা হচ্ছে এই সোশ্যাল কোয়ালিশন, এটা এনডিএর একটা অ্যাডভান্টেজ, সোশ্যাল কোয়ালিশন। আমি এটা 2 নম্বর পয়েন্টে যাচ্ছি এই কারণে, এখানে যাদব মুসলিমদের, এনডিএ কিন্তু মুসলিমদের, পার্টিকুলারলি নীতিশ কুমার, যাদব, মুসলিম এবং অন্যান্য ছোট কমিউনিটি যারা, এদের টোটাল 50। আপনি যখন ভোট চোর গদ্দি চোর নিয়ে যখন হইচই করছেন, তখন কিন্তু এনডিএ মাঠে নেমে পড়েছে অলরেডি, এবং অনেকটা এগিয়ে থেকে তারা ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছে। যখন ইলেকশন ক্যাম্পেইন ইন্ডিয়া শুরু করেছে, তারা অনেক আগে থেকেই তারা শুরু করেছে, এবং এই অ্যাডভান্টেজটা তারা শেষ দিন পর্যন্ত বজায় রেখেছে। আমি যে সোশ্যাল কোয়ালিশনের কথাটা বলছিলাম, যাদব, মুসলিম এবং অন্যান্য ছোট কমিউনিটি, কুর্মি থেকে শুরু করে অন্যান্যরা, কুর্মি তো নিজেই নীতিশ কুমার নিজেই, ফলে এই যে জায়গাটায় এখানে প্রায় 50% ভোট আছে। এই 50% ভোটের দিকে না ঝুঁকে ইন্ডিয়া গঠবন্ধন যেটা করলো, তারা 40% ভোটের দিকে গেল, ওই মুসলিম যাদবের। এই যে জায়গাটার ক্ষেত্রে গেল। আর হচ্ছে মহিলাদের ভোট দেওয়ার জন্য এবার ইন্ডিয়া অনেক বেশি ঝাঁপিয়েছে, যেটা লাস্ট ইয়েতে হ্যাঁ ওই বিস্ফোরণের একটা অংশ আছে, একটা পার্সেন্টেজ আছে বিস্ফোরণের জন্য, প্রচারে যেতে পারেনি যদিও, কিন্তু বিস্ফোরণ তো হয়েছে। দিল্লির বিস্ফোরণটা একটা ক্রাইটেরিয়া, খুব ছোট হলেও এটা ক্রাইটেরিয়া দেখা দিয়েছিল। আর সেই সঙ্গে মিডিয়া অ্যাডভান্টেজ, ব্যাপক মিডিয়া অ্যাডভান্টেজটা তারা পেয়েছেন এবং এনডিএ পেয়েছেন, এবং প্লাস প্রশাসনকেও তো, এটা আমি বলেছি দীর্ঘদিন থাকলে এটা হয়,
থাকতেই পারেন। ওকে, এখন সেখানেই প্রশ্ন, এখানে আরো বিশ্লেষণ আরো অবশ্যই হবে। শুধু এই যে জাতপাতের রাজনীতি বিহারের, ইলেকশন কমিশনের যে জায়গাটায় আপনি যদি মানে খুব সংক্ষেপে না হলো একটুখানি যদি আপনি ধরেন, দেখেন 47 লাখ লোক বাদ গেছেন সর্বশেষ যেটা বেরিয়েছে। এই 47 লাখ লোকের ভেতরে এই যে বিদেশি বা এই যে ঘুষপেটিয়া শব্দটা জানেন আপনি, আমি একটা তথ্য বার করেছি, ত্রিদীপ দা ওরা আরো কাছে আছেন, ওরা বলতে পারবেন যে টোটাল বিদেশি কত বেরিয়েছে জানেন? 315 জন, 315 অনলি। এর ভেতরে মুসলিম হচ্ছে 78 জন আর বাকিরা হিন্দু। এই যে টোটাল এসআইআর এর যে 8 কোটি ভোটারকে যে ভুগিয়েছে, এর এই মানে ভোগটা কারা দখল করতে পেরেছে ভোটের রেজাল্ট বলা যাচ্ছে, কিন্তু 60 লাখ ভোট কেটে গিয়ে 20 লাখ ভোটার যে ঢুকলো, 7 লাখ প্রায় 67 লাখের মতো বাদ গিয়েছিল প্রথম, এরপরে 20 লাখের মতো ঢুকলো, মানে 47 লাখ থেকে ইয়ে করলো, বাদ গেল শেষে। এই জায়গায় দাঁড়িয়ে তথ্য পাওয়া গিয়েছে 5 লাখ ভোটার কোন রকম ফর্ম ফিল আপ করেনি। এই যে জায়গাগুলি, অনেকগুলি জায়গা, যেটা ত্রিদীপদা প্রথম তথ্যটা দিলেন, ভোটার ছিল 7,42 লাখ, ভোট পড়েছে 7,45 লাখ, 7,45 লাখ, এবং নির্বাচন কমিশন বলছে 66.67। এই সমস্ত বিষয়গুলি আরো যত এগিয়ে যাবে তত আমাদের কাছে স্পষ্ট হবে বিষয়গুলি। তবে এটা তো অস্বীকার করার উপায় নেই, প্রথম যে কথাটা বলেছিলাম, আমি কিন্তু অবাক হইনি এনডিএ যে জিতবে, এই ব্যাপারে অবাক হইনি। তারপরে তো সবকটা রয়েছে এনডিএ জেতার পেছনে যে কারণগুলি, তার এই কারণগুলি বিরোধী যে ইন্ডিয়া জোট শুধুমাত্র হাঁটলেই যে চলবে না, আরো অনেকগুলি বুথ লেভেল পর্যন্ত যে এই যে স্ট্রাকচারাল অ্যাডভান্টেজ তুলে নেওয়া, এই বিষয়গুলি, এই ম্যানেজমেন্ট একদম ইঞ্জিনিয়ারিং, যেটা বলছেন, এই ইঞ্জিনিয়ারিংটাকে নিয়ে যেতে হবে শিক্ষা। একদম এনডিএর কাছে বা বিজেপির কাছে বিশেষত এই ভোট ম্যানেজমেন্ট অবশ্যই এখনো অনেক শিশু অন্য রাজনৈতিক দল। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছে, একটা শেষ প্রশ্ন তিনজনের কাছেই রাখবো, যেটা এই মুহূর্তে খুব চর্চিত বিষয় হচ্ছে বিজেপির এই ধরনের রেজাল্ট করার পর 89-তে গিয়ে বিজেপির ফিগার গিয়ে ঠিকছে, সেখানে একদম পেছনেই আছে 85 জেডিইউ, কিন্তু জেডিইউকে বাদ দিয়ে কি বিজেপি কিছু ভাবতে পারে? 1, 2, জেডিইউ অর্থাৎ যদি দশমবারের মতো মুখ্যমন্ত্রী হয়ও নীতিশ কুমার, তাহলে নীতিশ কুমারের গুরুত্ব কি ততটাই থাকবে এই এনডিএ জোটে? যেহেতু জাতীয় রাজনীতিতে এনডিএর জোটের মধ্যে এখন কিন্তু জেডিইউর গুরুত্ব অনেক বেশি দিল্লির রাজনীতিতে। ত্রিদীপ বাবু কি মনে করেন আপনি? সেটা খুব ছোট করে আমি চাইবো, আমি তন্ময় বাবুর কাছে যাব। বললাম না যে হয়তো দশমবার মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু তিনি একটু চাপে থাকবেন, কারণ 89-85-র মধ্যে পার্থক্য যত কমই হোক না কেন, দিল্লির একটা ক্রাইটেরিয়া রয়ে গেছে যেটা ওকে হয়তো কিছুটা অ্যাডভান্টেজ দিলেও দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2, বিজেপি তখন যে কথাটা বলবে, আমার কাছে এক্ষুনি 5খানা বিধানসভার ছবি আছে, তাতে দেখা যাচ্ছে মুসৌরি থেকে পরপর আমি নামগুলো বলে যেতে পারি, সেখানে দেখা যাচ্ছে যে 26,744টা ভোট ডিলিশন হয়েছে, ভোটের মার্জিন হয়েছে 7,643। আসনটা আগে ছিল আরজেডি, এবার হয়ে গেছে বিজেপি। অঙ্কটা কি? এটা হচ্ছে মুসৌরির হিসেব। তারপরে আমি পরপর হিসেব দিতে পারি, আমি এটা হচ্ছে বেলাগঞ্জের হিসেব। না, আমার খুব বেশি সময় নেই, 15,161টা ভোট ডিলিশন হয়েছে, 2,882 ভোটে সে জিতছে। আগে সিটটা ছিল আরজেডির, এবার হয়ে গেছে বিজেপি। কি করে হলো? আসলে এই যে নির্বাচন কমিশন কে ব্যবহার করে যে স্ট্রাকচারাল অ্যাডভান্টেজের কথা মণিময়দা বারবার করে বলছেন, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব সহনশীল বিষয় নয়। গণতন্ত্র কিন্তু এর ফলে থাকছে না। মানুষ ভোট দেবেন, কাকে ভোট দিচ্ছেন, তার আগে কি কি ঘটনা ঘটছে, বিহারের মানুষের প্রতিদিনের যন্ত্রণার সমস্যাগুলো মিটছে কিনা, এটা কিন্তু এই নির্বাচনে বিচার হবার কথা ছিল। সেই ইস্যুগুলো ইন্ডিয়া জোট তুলেছিল, কিন্তু প্রশ্ন হলো হেরে গেল যেখানটায়, সে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, নির্বাচন কমিশন এবং শাসক দলের কাছে। ওকে, আমি গণতন্ত্রের পক্ষে খুব ভালো লক্ষণ নয়। আমি তন্ময়বাবুর কাছে, মোদি একটা কথা আজকে বলেছেন, গঙ্গার জল বিহার থেকে বাংলায় যায়,
কালকে বাংলায় আসবে, ঠিক এই একই কাজে চালাতে শুরু করে, এখানকার রাজনৈতিক দলগুলো যদি বুঝতে না পারে তাহলে এখানেও কপালে শনি নাচছে। ওকে, আমরা বাংলার দিকে অবশ্যই পরে নজর রাখবো। আজ আমরা একটু বিহার নিয়ে কথা বলে নিই, কারণ বিহার নিয়ে অনেক আলোচনা বাকি রয়েছে। তন্ময়বাবু, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই যে ভোট ইঞ্জিনিয়ারিং এর কথা বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে, এনডিএ কি বিরোধীদের তুলনায় জাতপাতের রাজনীতিকে ভালোভাবে ব্যালেন্স করতে পারে বলে কি আপনি মনে করেন? খুব ছোট্ট করে চাইব, অনুষ্ঠানের সময় শেষ। আর নীতিশ কুমারের ভবিষ্যৎ কি দেখছেন? একটা কথা বলি, পূর্ববর্তী খুব ভালো কথা বলেছেন। দেখুন, বাংলাকে অস্বীকার করলে চলবে না, তার কারণ বাংলাতে বিধানসভা নির্বাচন, আর নীতিশ কুমারকে বিজেপি চাইলেও অস্বীকার করতে পারবে না, তার কারণ এই যে কেন্দ্রে যে ইকুয়েশনটা, নীতিশ কুমারের ক্রেডিবিলিটি ফ্যাক্টর তো রাজনীতিতে খুব কম, সেটা কেন্দ্রের শাসক দলে যাবে। আমার যেটা ব্যক্তি স্তরে মনে হয়েছে, বাংলার নির্বাচন পর্যন্ত বিহারের পরিস্থিতি এখনো কোলাহলের মধ্যে দিয়ে যাবে। তার কারণ কার্যত এটা মানতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর মানুষ পুত্রী। অতএব বাংলার এই ইম্প্যাক্টটা পড়বে, অঙ্কটা ঘুরবে, এবং আগামীতে বলতে পারি জাতপাতের রাজনীতি এবং জাতপাতের মেরুকরণ এবং এই যে জাতপাতের ট্রাম্প কার্ড, এটাই অঙ্কের নিরিখ তৈরি করছে। কেন? তারা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে, তারা হিন্দুদের মধ্যে বিভাজন করতে সক্ষম হয়েছে। ধরুন না, যাদব, হ্যাঁ, ছোট জাত, নিচু জাত, এর ছায়া বাড়ানো যাবে না, এই যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু বিজেপি ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছে। তারপরেও আমরা দেখেছি কেন্দ্রে যে ব্যালেন্সের রাজনীতির কথা বারংবার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমি তাদের সাথে সহমত। নীতিশ কুমারকে এখানে খুব হালকা ভাবে নিলে চলবে না, তার কারণ আগামীতে বিহারের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী কি হবে সেটা পরের বিষয়, এখনো টেস্টেড নয়, সেটা আমরা আগামীতে দেখবো। কিন্তু বলতে পারি কেন্দ্রে কখনো বিজেপি নীতিশ কুমারকে হালকা ভাবে নেবে না, তার কারণ ধর্মের রাজনীতি এবং ব্যালেন্সের রাজনীতি দুটোই করতে হবে কেন্দ্র। অসংখ্য ধন্যবাদ তন্ময়বাবুর সঙ্গে থাকার জন্য আজ। ত্রিদীপ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অবশ্যই আমরা বিহার নিয়ে বিস্তারিত আলোচনা আরো করব। আপনাদের দুজনকে আমরা অবশ্যই চাইবো আমাদের সঙ্গে। আজকের জন্য ধন্যবাদ। অনুমিতা, আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, বিহার নির্বাচন 2025 দেখিয়ে দিয়েছে যে ভারতের রাজনীতিতে উন্নয়ন, সংগঠিত জোট পরিচালনা এবং স্পষ্ট নেতৃত্ব এখনো ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এনডিএর জয় মোদী নীতিশের নেতৃত্বে প্রতি ভোটারদের আস্থার প্রতিফলন। অন্যদিকে ইন্ডিয়া জোটের দুর্বল ফলাফল তাদের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা বা বার্তা প্রচারের ঘাটতির ইঙ্গিত দেয়। এই ফলাফল শুধু বিহার নয়, ত্রিপুরা সহ দেশের অন্যান্য রাজ্যেও রাজনৈতিক দলগুলোকে তাদের কৌশল পুনর্বিবেচনার উৎসাহিত করবে। ভোটাররা স্পষ্টভাবে জানিয়েছে তারা বাস্তব কাজ, স্থিতিশীলতা ও পরিকল্পনাকেই অগ্রাধিকার দেয়। বিহার নির্বাচনের ফলাফল সম্পূর্ণ বিশ্লেষণ আমরা অবশ্যই করব আবার। আর আপনারা দেশ দুনিয়ার সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।